আসসালামু আলাইকুম। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমাদের সাথে আবারও দেখা হলো। আবারও নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তা আজকের বিষয়টা শুরু করার আগে তোমাদের সাথে দুইটা একটু কথা বলে নিতে চাই যে আসলে যদি তোমরা আসলে জীবনে সফলতা অর্জন করতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাদের ধৈর্য সহকারে সকল কিছু করতে হবে। সময়ের সাপেক্ষে নিজেকে আস্তে আস্তে সামনের দিকে নিতে হবে। তোমরা বেশি তাড়াহুড়ো করতে পারবে না, আবার বেশি স্লোলিও করতে পারবে না কোনো কিছু। সময়ের সাপেক্ষে আস্তে 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 আমাদের সামনের দিকে আগাতে হবে। এর জন্য সর্বপ্রথম আমাদের ধৈর্য দরকার। কারণ তোমরা সবসময় মনে রাখবা, আল্লাহ নেভার ডিসিভস দোজ হু আর পেশেন্ট। আল্লাহ কখনো ধৈর্যশীলদের ঠকায় না। তাই তোমরা ইনশাল্লাহ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আমি কথা দিচ্ছি, তোমরা তোমাদের পঞ্চম অধ্যায়ের একটা করো একটা করো এমন কিছু না যে তোমরা বুঝবা না। ইনশাল্লাহ তোমরা টোটালি কনসেপ্ট ক্লিয়ার হবা তোমরা। এবং তোমরা পরবর্তীতে নিজের এক্সারসাইজ যখন করবা, এবার তোমরা অনেক সুন্দর পারতেছো। সেই জন্য সর্বপ্রথম তোমাদের কাছে একটাই কথা, যে তোমরা সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা, ঠিক আছে? আজকে হচ্ছে তোমাদের ক্লাস নিব হচ্ছে নবম শ্রেণীর বিষয় বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের পরমাণুর গঠন। এটা হচ্ছে কেমিস্ট্রি ইউনিট থেকে আসলে তোমাদের পড়াচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমরা যা যা শিখবো, পরমাণুর কণা সমূহ। যে পরমাণুর আমরা জানি যে তিনটা কণা আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এরা স্থায়ী। এছাড়া অস্থায়ী কণাও আছে, পজিট্রন আছে, মেসন আছে, নিউট্রিনো আছে, আর অনেক কিছু আছে আর কি, ঠিক আছে? রাদারফোর্ডের পরমাণু মডেল ও সীমাবদ্ধতা, বোর পরমাণুর মডেল ও সীমাবদ্ধতা। তারপরে কি আছে, ইলেকট্রন বিন্যাস ও নীতি, উপশক্তি স্তরের ধারণা, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, পারমাণবিক ভর, আপেক্ষিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভরটা জায়গা পায় না, যে সংক্ষেপে লিখছি, তোমরা একটু বুঝে নিও। তা মোটামুটি তোমাদের এই পঞ্চম অধ্যায় এছাড়া তেমন কিছু নেই। যা আছে টোটালি এইগুলোর ভিতরে। এমনকি তোমাদের বইয়ে খুব শর্টলি সবকিছু দেওয়া আছে। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ তোমরা পাশে থাকবা, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। পরমাণু কণা সমূহ। হ্যাঁ, পরমাণুর কণা সমূহ, ঠিক আছে? পরমাণু কণা সমূহ আমি একটা চার্ট এখানে আগে এঁকে রাখছিলাম যাতে সময় নষ্ট না হয়। চার্টটা হচ্ছে যে আমরা জানি পরমাণু কণা কয়টি: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। হ্যাঁ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখানে ইলেকট্রন আমরা ই দ্বারা প্রকাশ করি, প্রোটন আমরা পি দ্বারা, এম দ্বারা, সরি, নিউট্রন আমরা পি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, সরি, আমার মনে একটু ভুল হয়েছে। প্রোটন রে পি দ্বারা, নিউট্রন রে এন দ্বারা, ঠিক আছে? প্রথম অক্ষর মিল, প্রোটন পি, নিউট্রন এন, ঠিক আছে? ইলেকট্রন আবিষ্কার করছে বিজ্ঞানী থমসন। বেশি কিছু না, এমসিকিউর জন্য এইটুকু মনে রাখবে, বিজ্ঞানী থমসন। প্রোটন আবিষ্কার করছে হচ্ছে আমাদের বোর। আর নিউট্রন আবিষ্কার করছে হচ্ছে আমাদের চ্যাড উইক। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আবার একটু আলোচনা করি। তাহলে আমাদের কি আসলো, যে রিক্যাপ করি একটু। ইলেকট্রন হচ্ছে, ইলেকট্রনের প্রতীক ই, প্রোটনের প্রতীক হচ্ছে পি, নিউট্রনের প্রতীক হচ্ছে কি এন। ইলেকট্রন আবিষ্কার করছে কি থমসন, প্রোটন আবিষ্কার করেছে কি রাদারফোর্ড, নিউট্রন আবিষ্কার করছে কে বিজ্ঞান চ্যাড উইক। এদের প্রকৃত চার্জ হচ্ছে -1.1.60 পুরন 10⁻19 কলম্বো। ওকে, 19 কলম্বো। ইলেকট্রন আর প্রোটনের চার্জের মধ্যে একটু মিল আছে, যে এরা সম্পূর্ণ একই চার্জ, শুধু ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক আর প্রোটনটা হচ্ছে কি ধনাত্মক। আর নিউট্রন হচ্ছে আপেক্ষিক চার্জ শূন্য। প্রকৃত চার্জ হচ্ছে শূন্য বা আধান শূন্য, ঠিক আছে? তারপর কি এদের ভর প্রকৃত ভর কি 9.11 গুণ 10⁻⁻18 গ্রাম। তারপর 1.673 গুণ 10⁻⁻24 গ্রাম। এগুলো আর কি তোমরা একটু তোমাদের বই অনুযায়ী তোমরা একটু দেখে নিও। এটা তোমরা দেখলে বিষয়টা তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের পরমাণু মূল কণা সমূহ বিষয়টা গেল। এখন
রাদারফোর্ড পরমাণুর মডেল ও সীমাবদ্ধতা। রাদারফোর্ড 1911 সালে সে একটি পরমাণুর মডেল পরিবেশন করে। আসলে পরমাণুর মডেলটা হচ্ছে এরকম একটা, যে পরমাণুর একটা কেন্দ্র আছে, কেন্দ্রটা হচ্ছে কি নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে, এগুলো হচ্ছে কি কক্ষপথ, এগুলো কি কক্ষপথ। এই কক্ষপথটা কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন গুলো ঘুরে। এখন আমরা একটু জেনে নিই পরমাণু কেন্দ্র থেকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে আবার এই যে প্রোটন আর নিউট্রন, প্রোটন আর কি নিউট্রন। তাহলে আমরা বলতে পারি যে পি যোগ এন ইকুয়াল সমান সমান নিউক্লিয়াস। হ্যাঁ, আর এই ইলেকট্রন গুলা যার উপর কেন্দ্র করে ঘুরছে, আসলে যে ব্যাসার্ধের উপর যে ঘুরছে ওটা হচ্ছে কি ওর কক্ষপথ। আর এই যে যেগুলা ঘুরছে এগুলো হচ্ছে ইলেকট্রন। তা রাদারফোর্ড পরমাণু মডেলটা এমন যে পরমাণু কেন্দ্রে একটি নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের বাইরে থাকবে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের ভিতরে থাকবে হচ্ছে প্রোটন আর নিউট্রন। এই ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে পর্যায়ক্রমে ঘুরবে। এবং তিনি উদাহরণস্বরূপ বলেন যে যেরকম আমাদের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলা ঘুরে। নিউক্লিয়াস যেরকম তার কেন্দ্রের দিকে প্রত্যেকটা গ্রহকে একটা আকর্ষণ বল বা আকৃষ্ট করে, তেমন নিউক্লিয়াস ইলেকট্রনকে তার নিজের দিকে আকৃষ্ট করে। এটা হচ্ছে নিউক্লিয়াসের রাদারফোর্ডের পরমাণুর মডেল সেইভাবে উপস্থাপন করে। এই পরমাণু মডেল থেকে আমরা জানতে পারি হচ্ছে নিউক্লিয়াস জানতে পারি, কক্ষপথ জানতে পারি, ইলেকট্রন জানতে পারি, প্রোটন জানতে পারি, নিউট্রন জানতে পারি। এখন সময়ের সাথে সাথে প্রতিটা জিনিসের পরিবর্তন হয়, তেমনি ভাবে এইখানেও এই রাদারফোর্ডের পরমাণুর মডেলটি পরিবর্তন হয়েছে, যারা নিলস বোর এটা পরিবর্তন ঘটাইছে। তা ঘটানোর কারণ হচ্ছে তার এই মডেলে কিছু সীমাবদ্ধতা খুঁজে পাওয়া গেছে। সীমাবদ্ধতা গুলো এই যে নিউক্লিয়াস যে তোমার ইলেকট্রন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, এখানে সে একটা উদাহরণ দিছে এরকম যে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরছে, তেমন ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে। এখানে একটা কথা যে ইলেকট্রনের একটা চার্জ আছে, নিউক্লিয়াসের ভিতরে যেহেতু প্রোটন আর নিউট্রন, ওরও একটা কিন্তু চার্জ আছে। কিন্তু পৃথিবী আর সূর্য এদের মধ্যে কি কোনো চার্জ আছে? না। তার মানে কি এটা একটা অহেতুক একটা উদাহরণ বা এক্সাম্পল। ঠিক আছে, এটা তেমন একটা না। তার আরেকটা মতামত ছিল এরকম যে নিউক্লিয়াসের কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে। ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব অনুযায়ী জানা গেছে যে এই যে এইটা, যে এই যে নিউক্লিয়াস, এটা হচ্ছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিউক্লিয়াসকে কেন্দ্র করে যদি ইলেকট্রন ঘুরতে থাকে পর্যায়ক্রমে, একটা সময় কি হবে, একটা সময় এই যে ইলেকট্রনটা তার শক্তি হারায় ফেলবে বা তার ঘূর্ণন পথ ছোট হয়ে আসবে। তাহলে ঘূর্ণন পথ যদি আস্তে আস্তে ছোট হয়, মানে এই দাগ আস্তে আস্তে মুছতেছে মুছতেছে মুছতেছে, মানে ঘুরতেছে যে না, এই ঘূর্ণন পথটা আস্তে আস্তে কি ছোট হয়ে আসতেছে। তাই ঘূর্ণন পথটা ছোট হয়ে আসার কারণে একটা সময় দেখা যায় এই যে ইলেকট্রনটা, এই যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের উপর, কার উপর, এই নিউক্লিয়াসের উপর পতিত হয়। এর ফলে কি হয়, এর ফলে কি হয়, এর ফলে পরমাণুর মডেলের বা পরমাণু বিলুপ্ত ঘটে। কিন্তু প্রকৃতপক্ষে কি আসলে এটা সম্ভব যে ইলেকট্রন পর্যায়ক্রমে ঘুরতে 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 নিউক্লিয়াসের উপর পতিত হয় আর একটা সময় দেখা যায় পরমাণু বিলুপ্ত বা পরমাণু নাই? তা সম্ভব? তা কিন্তু সম্ভব না। তা সেইখান থেকে আমরা এই রাদারফোর্ডের সীমাবদ্ধতা খুঁজে পাই আর কি। ঠিক আছে, তাহলে আমরা তো এরপর এখন আমরা দেখবো হচ্ছে বোর পরমাণুর মডেল ও সীমাবদ্ধতা। তা বোর পরমাণুর মডেলটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, সীমাবদ্ধতা তেমন কোনো তোমাদের জন্য আর কি দরকার না। ইন্টারমিডিয়েট উঠলে আসলে এই সীমাবদ্ধতা নিয়ে হচ্ছে একটু কাজ করা হয় বা পড়া হয়। তারপর আমরা একটু ধারণা তোমাদের দিব কনসেপ্ট ক্লিয়ারের জন্য আর কি। তা বোর পরমাণু মডেলে আসলে নিলস বোর এই
সালে রাদারফোর্ড তার পরমাণু মডেল প্রকাশ করেন এবং 1913 সালে সে আরেকটা নতুন মডেল সবার সামনে আসলে প্রকাশ করে। এবং এটা থেকে দেখা যায় যে রাদারফোর্ডে যে কিছু সীমাবদ্ধতা দেখা যায়, এই সীমাবদ্ধতা গুলোকে সে সলভ করার মাধ্যমে সে নতুন একটা মডেল আসলে প্রকাশ করে। এখান থেকে আসলে আমরা বুঝতে পারি যে রাদারফোর্ড বোর পরমাণুর মডেল আসলে বিষয়টা কিরকম। বোর পরমাণুর মডেল আসলে বলে যে প্রত্যেকটা পরমাণুর ইলেকট্রন গুলা ইচ্ছা মতো ঘুরতে পারে না। যেরকম এই যে একটা ইলেকট্রন ঘুরতেছে ঘুরতেছে এইখানে আসার পর যখন এই মাথায় এই ইলেকট্রন চলে আসে, তখন ইচ্ছা করলে আবার এই কক্ষপথে সে ঘুরতে পারে। আবার যখন এইটাই আসে তখন আবার এইটাই ইচ্ছা মতো ঘুরতে পারে। এইখান থেকে দেখা যায় কি যে একটা ইলেকট্রন ইচ্ছা মতো তার কক্ষপথ পরিবর্তন করতে পারে, কিন্তু নিলস বোর বলছে যে না, পরমাণুতে উপস্থিত ইলেকট্রন গুলো তাদের নির্দিষ্ট ব্যাসার্ধে নির্দিষ্ট কক্ষপথে তারা পর্যায়ক্রমে ঘুরবে। এই যে দেখা যায় যে এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে এইখানে ইলেকট্রন আছে, এইখানেও ইলেকট্রন আছে, এইখানেও ইলেকট্রন আছে, এইখানেও ইলেকট্রন আছে। ইলেকট্রন গুলা কি পর্যায়ক্রমে এই যে এই ব্যাসার্ধ গুলা অর্থাৎ এই কক্ষপথ গুলাকে কিন্তু কেন্দ্র করে কিন্তু বারবার ঘুরতে বা ঘুরবে। ইচ্ছা করলে কিন্তু এটা এইখানে আসতে পারবে না, এটা এইখানে আসতে পারবে না ওরা ইচ্ছা করলে। তারপরে পরবর্তীতে বলছে যে এই যে পরমাণুতে উপস্থিত ইলেকট্রন গুলা এরা ইচ্ছাকৃত ভাবে এদের শক্তি শোষণ বা বিকৃত করতে পারবেন। অর্থাৎ শোষণ বা বিকৃত বলতে, শোষণ বলতে বুঝাইতেছে যে এই যে প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে তৃতীয় বা চতুর্থ কক্ষপথে যাইতে পারবে না। আর বিকৃত বলতে চতুর্থ কক্ষপথ থেকে আবার প্রথম কক্ষপথে ফিরে আসতে পারবে না উইদাউট বাহ্যিক বল, বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করি। ঠিক আছে। এবং এইখানে তাদের সুবিন্যাস এবং তাদের নিজস্ব একটি কক্ষপথের নাম দেওয়া হয়েছে, যে তাদের কক্ষপথটা আমরা এন দ্বারা প্রকাশ করি এবং প্রথম কক্ষপথটা আমরা কে, তারপর হচ্ছে আমরা এল, তারপর হচ্ছে এম, তারপরে এন, কে এল এম এন, আমরা এই নামে হচ্ছে আসলে এদের নামকরণ করে থাকি আর কি। তোমাদের যদি বলা হয় যে কে কে এল এম এন, কে কয় নাম্বার কক্ষপথ, এল কয় নাম্বার কক্ষপথ, এম কয় নাম্বার কক্ষপথ, এন কয় নাম্বার কক্ষপথ। সরি এখানে একটু মিস্টেক হয়েছে আর কি। কে হচ্ছে প্রথমে, কে হচ্ছে অন, আমি 1 2 3 4, কে এল এম এন, আমার যেরকম একটা ধারা আছে না অ্যালফাবেটের, কে এল এম এন 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। তাহলে এইখানে কি ইলেকট্রন গুলা ঘোরার জন্য নিজস্ব একটি কক্ষপথ থাকে বা ব্যাসার্ধ থাকে, কিন্তু রাদারফোর্ড মডেলে কি ব্যাসার্ধটা বা এই কক্ষপথ থেকে নির্দিষ্ট আছে না, ইচ্ছাকৃত ভাবে তারা কক্ষপথ পরিবর্তন করতে পারে, কিন্তু তা আসলে কখনো সম্ভব না। এটা হচ্ছে বোর পরমাণু মডেলের আসলে মূল কথা। এই বোর পরমাণু মডেল থেকে আমরা দুইটা জিনিস আরো জানতে পারি, একটা হচ্ছে অরবিটাল আর একটা হচ্ছে অরবিট। অরবিটাল আর অরবিট, এই যে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে বিভিন্ন কক্ষপথে যে ঘুরছে, এটা হচ্ছে কি ওদের অরবিট। ঠিক আছে। তা অরবিট হচ্ছে সাধারণত আহ দ্বিমাত্রিক দ্বিমাত্রিক বলা হয়, এবং অরবিটে দেখা যায় যে কে এল এম এন, কে এল এম এন, এটা দ্বারা হচ্ছে কক্ষপথ বোঝায়, কক্ষপথ বোঝায় ইকুয়াল এন, মানে এন অন যদি থাকে, এন অন থাকলে হচ্ছে কে, এন টু থাকলে হচ্ছে এল, এন থ্রি থাকলে হচ্ছে এম, ফোর থাকলে হচ্ছে এন। ওকে, এখান দিয়ে আমরা কি বুঝি, অরবিট বুঝি। আর অরবিটাল গুলো হচ্ছে যে এই যে আমাদের শক্তি স্তর গুলো আছে, এই শক্তি স্তরের ভিতর একটা উপশক্তি স্তর থাকে। ঠিক আছে। মূলত আমাদের এই বোর পরমাণু মডেল থেকে চারটা কোয়ান্টাম সংখ্যা আমরা জানতে পারি। চারটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে একটা হচ্ছে প্রধান শক্তি স্তর, একটা উপশক্তি স্তর, আর দুইটা তোমাদের তেমন ইম্পর্টেন্ট না, একটা চুম্বকীয় আর একটা হচ্ছে ঘূর্ণন। তোমাদের জন্য এই প্রধান শক্তি স্তর উপশক্তি স্তরটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই অরবিটালের মধ্যে আমরা আরো চারটা উপশক্তি স্তর, আমরা উপশক্তি স্তরে যখন পড়বো তখন আমরা এই নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব। ঠিক আছে। তো
তাহলে এখন গেল হচ্ছে বোর পরমাণু মডেল গেল, এখন বোর পরমাণু সীমাবদ্ধতা। হ্যাঁ, বোর পরমাণুর সীমাবদ্ধতা। তার আগে বোর পরমাণুর আরেকটা কথা বলি, এই যে আমি যে বললাম যে ইচ্ছাকৃতভাবে একটা ইলেকট্রন উপরে বা নিচে আসতে পারে না যদি আমরা বাহ্যিক বল প্রয়োগ না করি। এখন বাহ্যিক বল প্রয়োগ করলে আসলে কি হইতে পারে, একটা প্রশ্ন আসে না? হ্যাঁ, যে বাহ্যিক বল প্রয়োগ করি, যদি বাহ্যিক বল প্রয়োগ করি তাহলে দেখা যায় বাহ্যিক বল প্রয়োগ করলে, যে বাহ্যিক বল প্রয়োগ করি তাহলে যদি নিম্ন শক্তি স্তর থেকে যে উচ্চ শক্তি স্তরে যায়, নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শক্তি কি হয়? শোষিত হয়, শোষিত হয়। হ্যাঁ, এখন একটা বিষয় যে বলে না যে নিচ থেকে উপরে উঠতে গেলে আমাদের অনেক কিছু শোষণ করে আস্তে আস্তে উপরে ওঠা লাগে, তেমনই ভাবে আমরা মনে রাখবো যে নিম্ন শক্তি অর্থাৎ নিচ থেকে তো উপরে যাওয়া অনেক কিছু শোষণ করে তা আসলে উপরে ওঠা লাগে। এটা কি নিম্ন শক্তি স্তর, উচ্চ শক্তি স্তরে। এবং এর যদি আমরা বলি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন যায় তখন শক্তি বিকিরিত হয়, বিকিরিত হয়। তাহলে এখন শক্তি বিকিরিত হয় আর একটা কি শক্তি শোষিত হয়। এটার আমরা ধরলাম শক্তি ই অন, এটা ধরলাম আমরা ই টু। তাহলে এখান থেকে হচ্ছে আমরা শক্তি বিকিরিত এবং শক্তি শোষিত আসলে মোট কতটুকু শক্তি আসলে ওই ইলেকট্রন বা অরবিটাল আসলে থাকে সেটা আসলে আমরা ডেল ই দ্বারা বুঝতে পারবো। ডেল ই সমান সমান ই টু মাইনাস ই অন। এখান থেকে হচ্ছে আমরা এইচ ভি পাই। হ্যাঁ, এইচ ভিটা কি পাই এটা আসলে তোমাদের এখন ইম্পর্টেন্ট না, তোমাদের ইম্পর্টেন্ট হয়তো আসলে এইচ ভিটা কিভাবে আসলে এটা আমি দেখাই দিতাম, খামাখা তোমাদের দেখায় প্রেশার দিব না আর কি। তাহলে এইচ ভি, এইচ তো হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক। হ্যাঁ, আর এইটা ভিত হচ্ছে যে এই যে ইলেকট্রনটা যে যাচ্ছে, ইলেকট্রন আসলে কতটুকু বেগ নিয়ে এই একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি, আরেকটা শক্তি আরেকটা শক্তি স্তরে যাচ্ছে, এটা হচ্ছে সাধারণত ভি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, আর এই যে এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, এর মান হচ্ছে 6.623 গুণন 10⁻⁻34। 6.626 গুণন 10⁻⁻34। এটা তোমাদের বইয়ে সুন্দরভাবে লেখা আছে, তোমরা একটু যদি রিডিংটা যদি একটু পড়ো মোটামুটি তোমরা বুঝবা আসলে বিষয়টা কি। ঠিক আছে, আর ভিতে হচ্ছে আসলে বেগ, যে বেগ, যে এই ইলেকট্রনটা আসলে কতটুকু বেগ নিয়ে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে গেছে বা আসছে। এখন সীমাবদ্ধতা নিয়ে আমরা একটু আলোচনা করব। সীমাবদ্ধতা বলছে যে সীমাবদ্ধতা ছোট্ট দুইটা কথা বলবো। এই যে সীমাবদ্ধতা আসলে ইলেকট্রন বা এই যে পরমাণু এর নির্দিষ্ট বা কক্ষপথের কোনো নির্দিষ্ট কোনো বর্ণালী আসলে লেখা নাই। এবং এই কথা বলা আছে যদি যদি একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যদি ইলেকট্রন যায় তাহলে এখানে বর্ণালী একক রশ্মি বরাবর পরিবর্তন হয়, বা একক রশ্মি বা একক আকৃতি বরাবর আর কি এর রশ্মি পরিবর্তন হয়। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে একের অধিক পরিমাণ এখান দিয়ে রশ্মি কি দেখা যায়, যার কারণে কি পরমাণু মডেলের এই বর্ণালীর যে একটা বিষয় আছে, বর্ণালীর বিষয়টা তারা একটা সীমাবদ্ধতা তারা খুঁজে পায় আর কি। ঠিক আছে, আমরা তাহলে পরমাণুর কণাসমূহ, রাদারফোর্ড মডেল ও সীমাবদ্ধতা এবং বোর পরমাণু মডেল ও সীমাবদ্ধতা নিয়ে আমরা আশা করি বুঝছি, টোটালি বুঝছি। আমরা যদি একটু বইটা একটু পড়ি সুন্দরভাবে, ইনশাল্লাহ আমরা আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে আর কি। যত পড়বো তত শিখবো তত বুঝবো। তাহলে আজকে আমাদের শেষ কি কি? পরমাণুর ই, রাদারফোর্ড, বোর। আমি কিন্তু এমসিকিউ বলছি যে বলতে পারে যে রাদারফোর্ড কত সালে তার পরমাণুর তার পরমাণুর মডেল প্রকাশ করেন, বোর নিলস বোর কত সালে তার মডেল প্রকাশ করেন, 1911 আর 1913। এদের প্রকাশের ই হচ্ছে মানে এদের বিরতি হচ্ছে দেখা যায় 2 বছর, 11 থেকে 13।
ঠিক আছে, এখন হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস ও নীতি। ইলেকট্রন বিন্যাসটা আসলে কি? ইলেকট্রন বিন্যাস হচ্ছে যে এই যে আমাদের যে একটা পর্যায় সারণী আছে, পর্যায় সারণী 118টার মতো মৌল আছে। এই মৌলর আসলে কাজ কি, এই মৌলের অবস্থানটা কি, এবং এই মৌলর কাজটা কি, এটা আসলে তোমরা অ্যাকচুয়ালি অনেক পরে জানবা। এখন হচ্ছে তোমাদের লিমিটেশনের ভিতরে যেটুকু দেওয়া আছে যে তোমরা এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যম দিয়ে এই যে বিশাল আকৃতির একটা চার্ট, এখান থেকে তোমরা কিভাবে হাউ টু ফাইন্ড ইট, মানে তোমরা এটা কিভাবে খুঁজবা যে এই মৌলটা এই চার্টের কোন জায়গায় আছে, এই মৌলটা চার্টের কোন জায়গায় আছে, এটা আসলে তোমরা টোটালি বুঝতে পারবা। ঠিক আছে, আর একটা আলোচনা করি, আলোচনা করলে বুঝতে পারবা। আশা করি এগুলো রিক্যাপ করার দরকার নেই, তাই মুছে ফেললাম। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস শিখতে গেলে আসলে আমাদের প্রয়োজন হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে প্রধান শক্তি স্তর, একটা উপশক্তি স্তর। প্রধান শক্তি স্তর, আহ, প্রধান শক্তি স্তর আমরা এন দ্বারা প্রকাশ করি, আর উপ শক্তি স্তর আমরা এল দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারি যে ইলেকট্রন বিন্যাসে আছে, এর সাথে এই এন এবং এল এর একটা সম্পর্ক আছে। এটা হচ্ছে আমরা যে ওই যে ইলেকট্রন বিন্যাসের নীতি লেখা আছে, ওইখান থেকে আসলে এন এবং এল এর মধ্যে কি সম্পর্ক আছে এটা আর কি আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এখন ইলেকট্রন বিন্যাসে প্রথমত আমাদের একটা মৌল দেয়া থাকবে, লাইক দ্যাট। ঠিক আছে, মৌল দেওয়ার আগে আমি তোমাদের কয়েকটা উপশক্তি স্তরের মান আগে দেখাই দিই যে উপশক্তি স্তর বিষয়টা কি। উপশক্তি স্তর, উপশক্তি স্তর আসলে বোর পরমাণু যে কোয়ান্টাম সংখ্যা, 4টা কোয়ান্টাম সংখ্যা পাওয়া গেছে, এর মধ্যে হচ্ছে উপশক্তি স্তর একটা। উপশক্তি স্তরের মধ্যে আছে হচ্ছে 4টা, সরি, 4টা উপশক্তি স্তর, এসপি, ডি, এফ। এস তে শার্প, পি তে প্রিন্সিপাল, ডি তে ডিফিউজ, এফ তে ফান্ডামেন্টাল। এই এস এর আকৃতি হচ্ছে গোলাকার, পি এর আকৃতি হচ্ছে ডাম্বল আকৃতি। কি আকৃতি? ডাম্বল। এটা হচ্ছে ডাবল, ডাম্বেল। আর এটা অসদৃশ বা জটিল, জটিল লিখে দিলাম শুধু। এর আকৃতিটা আসলে বোঝাটা একটু কঠিন। এই যে এসপিডিএফ গেল। এই উপশক্তি স্তরে আমরা, এই যে আমাদের উপশক্তি স্তর আছে, এই উপশক্তি স্তরে আমরা সাধারণত এল দ্বারা প্রকাশ করি। এল এর মানটা হচ্ছে জিরো থেকে, জিরো থেকে এন মাইনাস ওয়ান থেকে শুরু হয়। কি হয়? জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। এখন দেখি, এস আছে 1 নম্বরে, আমাদের একটা নাম্বার কাউন্ট করি না আমরা, এস প্রথম আছে, দেখে 1 2 3 4। ঠিক আছে, প্রথম আছে কি? 1। তাহলে এই যে 1, এইটা, এই প্রথম যে 4টা, এইগুলো হচ্ছে আবার এন, এগুলা কি? এন, এন। তাহলে এই এন এর জায়গায় আমরা 1 বসাই, তাহলে কি হয়? 1 - 1 ইকুয়াল কত? 0। তার মানে কি এল এর মান 0। প্রথমে এই প্রথম এস এর উপশক্তি স্তরের আমাদের এস এর টোটাল মান হচ্ছে অ্যাকচুয়ালি, মান হচ্ছে কত? 0, 0। এখন যদি আমরা এস এর মান, এন এর মান যদি 2 বসাই, তাহলে এন এর মান যদি 2 বসাই, তাহলে 2 - 1 ইকুয়াল কত হয়? 1। তাহলে আমার এটার মান কত? 1 সমান সমান 3 - 1 সমান সমান কি? 2। এটার মান 2, এটার মান 3। আমরা এসপি ডিএফ এর মানটা আসলে বুঝতে পারছি।
এসপিডিএফ এর মান 0 1 2 3। যদি বলা হয় এস অরবিটালের এস শক্তি উপশক্তি স্তরের মান কত, আমরা নিঃসন্দেহে বলবো কত, 0 1 2 3। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস আসলে বিষয়টা কিভাবে বিন্যাস করে এই বিষয়টা এখন আমরা যাবো আর কি। এর জন্য হচ্ছে মূলত আমাদের এই এসপিডিএফ এর মানটা খুবই ইম্পর্টেন্ট ছিল। ধরি আমরা একটা মৌল নিই, অক্সিজেন। অক্সিজেন অক্সিজেন পারমাণবিক সংখ্যা কত, 8 8 8। এই যে যে আমাদের ইলেকট্রন বিন্যাস আছে, ইলেকট্রন বিন্যাসে একটা ধারা আছে, ধারাটা কিরকম ধারা, 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d, এখন একটা কমবে, 7s 7p 8s। অনেকের শুরুর দিকে প্রশ্ন থাকে ভাইয়া 1s দিলেন 2s 1 1p কই গেল, আবার বলতে পারে ভাইয়া 2s 2p 2d কই গেল। হ্যাঁ, এরকম অনেকের প্রশ্ন থাকে। এই প্রশ্নটা আসলে তোমাদের এরকম কোনো কোশ্চেন আসলে নেই, বা এই কোশ্চেনের অ্যান্সার তোমাদের প্রয়োজন হয়, তারপর আমি আসলে বলে দিব আসলে এটা হওয়ার কারণটা কি। ঠিক আছে, তা এইখানে সাধারণত যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি তখন উপর থেকে আমরা কাউন্ট করা শুরু করি। এই একটা গেল, 1s এর পর হচ্ছে 2s, তারপর 2p 3s, তারপর 3p 4s, তারপর 3d 4p 5s। এই যে এরকম ভাবে আসলে কি আমরা কাটা শুরু করব। হ্যাঁ, এরকম ভাবে অ্যাকচুয়ালি আমরা কাটবো। তাহলে প্রথমে আমরা কাটছি কি অন এস, অন এসটা লিখি, অন এসটা লিখলাম। কারণ এস এর মান সর্বোচ্চ এখানে কত আছে, 0 আছে। এখন এইখান থেকে আমাদের একটা সূত্র আছে আর কি, সূত্রটা হচ্ছে আমরা এল এর মানটা আর কি বের করব, 2 ইন্টু 2 অফকোর্স অফকোর্স ঠিক আছে। তা এইখান থেকে আমরা কি করতেছিলাম যে এস এর মানটা আসলে বের করতেছিলাম। তার আগে আমি একটু ক্লিন করে নিই বোর্ডটা, বোর্ডটা ক্লিন করলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আসলে এখন আমরা বের করব হচ্ছে এই উপশক্তি স্তর। ঠিক আছে, আমরা মানে ইলেকট্রন বিন্যাস করতে আসলে আগে উপশক্তি স্তর নিয়ে একটু ধারণা থাকা উচিত। তা আমি উপশক্তি স্তর নিয়ে আগে ধারণা তোমাদের দিই, তারপর হচ্ছে আমি ইলেকট্রন বিন্যাসটা সুন্দর বুঝাই দিচ্ছি। তাহলে এই উপশক্তি স্তরে আমরা কয়টা ভাগে ভাগ করছিলাম, 4টা ভাগে ভাগ করছিলাম, এস পি ডি এফ, তাই না? তাই কিন্তু এসপি ডিএফ, শর্ট, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল। হ্যাঁ, এখন এইখানে প্রত্যেকটা, অর্থাৎ আমরা যে এই প্রত্যেকটা যে উপশক্তি স্তরের মান বের করতে আমাদের একটা সূত্র প্রয়োজন। সূত্র হচ্ছে 2l প্লাস 1, তার আগে 2 ইন্টু 12 প্লাস 1। তাহলে আমরা এস পি ডি এফ এর একটা মান জানতাম 1 2 0 1 2 3। হ্যাঁ, এখন এইখানে এই এস কয়টা ইলেকট্রন ধরতে পারবে, পি কয়টা ইলেকট্রন ধরতে পারবে, ডি কয়টা ইলেকট্রন ধরতে পারবে, এফ কয়টা ইলেকট্রন ধরতে পারবে, এগুলো তো উপশক্তি স্তর মান, তাই না? এই উপশক্তি স্তর মান হচ্ছে 0 1 2 3, 0 1 2 3। আর এই এসপি ডি এফ আসলে কয়টা ইলেকট্রন তারা ধারণ করতে পারবে সেটা হচ্ছে বের করবে 2 ইন্টু 12 প্লাস 1।
তাহলে আমরা এস এর যদি বের করি তাহলে এস এর মান কত 0, তাহলে আমাদের 2 ইনটু 2 ইনটু 0, এল এর মান যেহেতু 0 প্লাস 1, তাহলে 2 এর সাথে 0 গুণ করলে 0 হয়, যোগ 1, 1 এর সাথে যদি আবার 2 গুণ করি 2 এর কে কত হয় 2, আমি একটা করে দিই 2 ব্র্যাকেট 0 এর সাথে 0 যোগ 1 ইকুয়াল কত, এই 0 1 যোগ করলে 1 হয়, 1 আর 2 গুণ করলে 2, অর্থাৎ এই এস এর ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। অনুরূপভাবে যদি আমি বলি পি ধারণ ক্ষমতা বলি তাহলে 1 পির মান 1, 1 যদি আমি বসাই 2 কে 2 এর 3, 3 দুগুণা 6, 3 দুগুণা 6। ওকে, এখন আবার আমরা কি ডির মান কত, ডির মান হচ্ছে 2, তাহলে 2 দুগুণা 4, এখানে 2 বসাই, 2 দুগুণা 4, 1 5, 5 দুগুণা 10, 10। তাহলে আমার এই এফ এর মান 3, 3 দুগুণা 6, 1 7, 7 দুগুণা 14। এই যে এই যে আমরা পাইলাম যে এসপিডিএফ, এই এসপিডিএফ থেকে হচ্ছে আমরা কি এই এস এর মান, পির মান, ডির মান, এফ এর মানটা পাইলাম। এখন হচ্ছে আমাদের মূলত আমরা ইয়েতে ঢুকতে পারি, ইলেকট্রন বিন্যাসে ঢুকতে পারি। তাহলে তোমাদের আমি বুঝাইলাম যে এস এর এন এর মান কত 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাই না? এখান থেকে আমরা 0 1 2 পাই কিভাবে, এখান থেকে আমরা 0 1 2 পাইছিলাম হচ্ছে এই এল সমান সমান 0 থেকে n মাইনাস 1, এইখান থেকে আসলে আমরা পাইছিলাম 0 থেকে এটা না দিয়ে তোমরা শুধু এল সমান সমান n মাইনাস 1 দিয়ে এখানে n এর মান কত 1 1 1 0, তারপর 2 বসাও, 2 থেকে একবার দিলে কত হয়, তারপর সে 1 হয়, 3 বসালে কত হয় 2 হয়, 4 বসালে কত হয় 3 হয়। এখান থেকে আসলে আমরা উপশক্তি স্তরের মানটা পাইছিলাম। এখন এই উপশক্তি স্তরগুলা কয়টা করে ইলেকট্রন দ্বারা ধারণ করতে পারে সেটা আমরা কোন সূত্রের মাধ্যমে শিখতে পারছি, এইটা হচ্ছে আমরা এই শক্তি স্তর, তাহলে এই যে এই সূত্রটা বক্স করে দিলাম, এটা কার সূত্র, উপ শক্তি স্তর কতটি ইলেকট্রন ধারণ করতে পারবে, তাই না? তাহলে ঠিক আছে, আমার উপশক্তি সম্পর্কে একদম সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, আশা করি এই উপশক্তি স্তর নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। এখন হচ্ছে আমি অক্সিজেন অক্সিজেন দিছিলাম, যে অক্সিজেন আসলে ইলেকট্রন বিন্যাসের নীতি, অক্সিজেন দিয়ে দিছিলাম যে অক্সিজেন হচ্ছে পারমাণবিক সংখ্যা 8, এই ইলেকট্রন বিন্যাস কিভাবে করব, এই ইলেকট্রন বিন্যাস কিভাবে করব আমি বলছি যে প্রথমে কি আছে অন এস, অন এস আমি বলছিলাম না, এস এ এস পি ডি এফ, বারবার খালি মুছতেছি, এটার মান 2, এটার মান 6, এটার মান 10, এটার মান 16, সরি 14। কিভাবে হয়েছে আমি দেখাইছি, তোমরা ভিডিওগুলো পজ করে যদি কোনো জায়গায় না বুঝো একবার আরেকবার দেখবা, যদি রেকর্ডেড ভিডিও যদি একবার দেখো, দুইবার দেখো, যতবার দেখো ততবার তোমরা আরো ক্লিয়ার হবে আর কি। তাহলে 1s, এস এর মান কত 2, তাহলে 8 এর থেকে 2 গেল, তাহলে আর থাকে কত 6, তাহলে 1s এর পর কি আসতেছে 2s, এই দিক দিয়ে আসতেছে ক্রস করে 2s, 2s দিলাম, 2s এর মান কত 2, তাহলে কত হইলো 4 হইলো। তারপর কি আছে 2s, তারপর কি 2p, 2p না 2p, তাহলে তাহলে দেখো 2p, p এর মান কত 6, আমার এখানে 2 এখানে 2, 4টা হইছে, অক্সিজেন হচ্ছে 8টা, তো 4 8 এর থেকে 4 বাদ দিলে থাকে কত আমাদের আরো 4টা থাকে, পি ধরতে পারে যে 6টা, আমার হাতে আছে কত 4টা না, তখন যেই কয়েকটা তোমার হাতে অবশিষ্ট থাকে ওই কয়েকটা উপরে লিখে দিবা। দেখো তাহলে কি আমরা 2 2 4 আর 4 8 পাই, এইটা হচ্ছে কি আমাদের ইলেকট্রন বিন্যাস। তাহলে আমি যদি এরকম ভাবে বলি যে তোমরা সোডিয়ামের করো, সোডিয়ামের 11,
অন এস টু, 2s2, 2p6, যেহেতু 2p তে কত হয়, 6টা হয়, তাহলে আমার কি 2 2 4 আর 6 10, আমার লাগে 1। তারপর কি তোমার এই 2s এর পর কি, 2p এর পর কি 3s, তাহলে আমাদের 3s টা কি, 3s টা দিলাম, আমার লাগে কয়টা, একটা। এস কয়টা ধরতে পারে, দুইটা, আমি একটা দিতে পারি। অর্থাৎ তোমার ধারণ ক্ষমতা সমান বা তার থেকে কম পরিমাণ ইলেকট্রন নিতে পারবা, কিন্তু ধারণ ক্ষমতা বেশি তুমি ইলেকট্রন নিতে পারবা না, ঠিক আছে। তাহলে এইখান থেকে আসলে ইলেকট্রন বিন্যাসটা আসলে বুঝতে পারি। এখন ইলেকট্রন বিন্যাস দেখে আসলে কিভাবে আমরা তার অবস্থানটা বুঝতে পারবো, যদি আমরা দেখি সবার শেষে এস আর পি আছে, এসপি আছে, তাহলে এই এসপির উপশক্তি স্তর, যে উপশক্তি স্তর মানগুলা আমরা যোগ করব, এস যোগ পি, আর এসপি যদি থাকে পাশাপাশি অবস্থায়, তার সাথে আমরা 10 যোগ করব। তাহলে এস এর মান কত, 2, 2 আর 4 কত, 6, 6 আর যদি 10 যোগ করি আমরা কত পাই, আমরা 16 পাই। এই যে 16 পাই, এই 16টা হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার। কি নাম্বার, গ্রুপ নাম্বার। অর্থাৎ উপশক্তি স্তর গুলা যদি আমরা উপশক্তি স্তর গুলা যোগ করতে পারি, এই উপশক্তি স্তর গুলা যদি আমরা যোগ করি, এই 2 আর এই 4 যদি যোগ করি, তাহলে আমরা এখানে বুঝতে পারি এই জিনিসটা, উপশক্তি স্তর যোগ করার মাধ্যমে উপশক্তি স্তর আমরা কি পাই, উপশক্তি স্তর যোগের মাধ্যমে আমরা গ্রুপ নম্বর পাই, তাই না? ঠিক আছে। উপশক্তি স্তর গুলা সাধারণত উপরে থাকে, এই যে এটা উপশক্তি স্তরের মান, এটা উপশক্তি স্তরের মান, অর্থাৎ এই এসপিডিএফ এগুলোকে উপশক্তি স্তর, উপশক্তি স্তর যেগুলো থাকে ওইগুলো উপশক্তি স্তরের ইলেকট্রন মান। তাহলে আমরা ইলেকট্রন মান যোগ করলাম, 4 আর 2 কত, 6, 6 আর আমি বলছি এস আর পি পাশাপাশি থাকলে তার সাথে 10 যোগ করা লাগে। তাহলে তোমরা পর্যায় সারণীতে দেখবা 16 নাম্বার গ্রুপে আর সর্বশেষে আমাদের আছে কি 2, এই টুটা কার মান, এই টুটা হচ্ছে এন, কার মান, এন, এটা হচ্ছে এন, কার একটু সমস্যা করতেছে, সমস্যা নাই, এটা হচ্ছে এন এর মান, আর এটা হচ্ছে এল এর মান। তাহলে বুঝতেছো যে একটা ইলেকট্রন বিন্যাস করতে গেলে এল আর এন দুইটার মানে আমাদের খুব বেশি প্রয়োজন, আর তার মানে ইলেকট্রন বিন্যাসে কিন্তু আমাদের উপশক্তি স্তরে অবদান কিন্তু সবচেয়ে বেশি। এইখানে আমাদের এন এর মান আছে কত, সর্বশেষে 2 আছে, এই এন এর মানই হচ্ছে আমরা এন এর মান মাধ্যমে এল সমান সমান, হ্যাঁ, এল সমান সমান এটা বুঝে নিও। আর আরেকটা কি, এন এর মাধ্যমে আমরা পর্যায় বের করি, অর্থাৎ এন এর মানের উপর ভিত্তি করে কয় নাম্বার পর্যায়ে অবস্থিত এই মৌলটা আমরা বুঝতে পারি। তাহলে তোমরা যদি দেখবা যে 2 নাম্বার পর্যায়ের 16 নাম্বার গ্রুপে হচ্ছে অক্সিজেনের অবস্থান। এভাবে তোমরা সোডিয়ামও বের করতে পারবা, অক্সিজেন তো বের করলাম, এভাবে তোমরা পর্যায় 118টা মৌল ধরেই তোমরা বের করতে পারবে। আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা বাসায় এই কয়েকটা ইলেকট্রন বিন্যাস সুন্দরভাবে করবা, হোমওয়ার্ক। এইচ ডাব্লিউ হচ্ছে, তোমরা করবা হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিনের 9। তারপর হচ্ছে তোমরা করবা হচ্ছে আর্গনের 18। তারপর তোমরা করবা হচ্ছে
ম্যাগনেসিয়াম 12। তারপর তোমরা হচ্ছে করবা আহ স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম হচ্ছে 20 অন। হ্যাঁ, 20 অন। এই চারটা হচ্ছে তোমরা বাসা থেকে সুন্দরভাবে করে নিবা, গ্রুপ নাম্বার এবং এদের পর্যায়। গ্রুপ ও পর্যায় কত, ঠিক আছে। আচ্ছা, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, তার আগে আমরা ইলেকট্রনের নীতিটা আসলে একটু জানি, যে ইলেকট্রনের নীতিটা হচ্ছে যে প্রত্যেকটা পরমাণু, সরি প্রত্যেকটা মৌল এই এন প্লাস এল, এই একটা নীতির উপর হচ্ছে সাধারণত নির্ভর করে। আমরা ব্যতিক্রম করতে গিয়ে আসলে বুঝতে পারবো যে দেখা যাক যে আমাদের একটা মৌল আছে, মৌলটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিন ক্লোরিনের হচ্ছে 17। তাহলে আমি কি 1s, 2s, 2p, 6, 10, 11, 12, 3s এর পর কি আবার 3p, 12, 12 আর 6 কত, 12 আর 6 18, 12 আর 6 কত, 18, কিন্তু আমার আছে কত 17, তাই না? 17, তাহলে এইখানে আমি দিব কত, 5 দিব, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে এন প্লাস এল, যে আমাদের এই যে আমরা এই যে এসপিডিএফ, এই 1s, 2s, 2p, 3s, 3p, 3d এইগুলা মান বের করার সময় আমরা কিন্তু বারবার কিন্তু এইখান থেকে দেখতেছি, কিন্তু আমরা এইখান থেকে না দেখে আসলে কিভাবে আমরা এর নীতিটা বুঝতে পারবো যে 1s এর পর 2s, 2s এর পর 2p হলো কিসের জন্য। 2p হলো এই জন্য যে সাধারণত এন প্লাস এল, এই এন প্লাস এল এর মানের উপর ভিত্তি করে আসলে আমাদের ইলেকট্রন আদান প্রদান ঘটে বা ইলেকট্রন প্রবেশ করে। যার এন প্লাস এল এর মান কম, সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। এই এন প্লাস অর্থাৎ এন প্লাস এল এর মান যেই অরবিটালে আসলে কম, বা এন প্লাস এল এর মান যেইটা যে অরবিটালের মান কম ওই অরবিটালে হচ্ছে আগে ইলেকট্রন ঢুকবে। ধরা যায় যে এই যে একটা, এই যে একটা, আগে কি আমরা 1s, 2s, 2p তারপর 3s দিছি, এখন এই দুটার মধ্যে আমরা একটু দেখি যে আসলে n প্লাস l এর মান কার বেশি। আমি বলতে পারতাম না যে 2s এর পর আগে 3s এ দিতাম ইলেকট্রন, পরে 2p তে আসতাম, কিন্তু না, 2s এর পর আমরা 2p দিলাম কিসের জন্য, আমরা এখানে চিত্র দেখছি যে আগে 2p আসছে তাই আমরা 2p দিছি, কিন্তু না, চিত্র তো সবসময় দেখা সম্ভব না। তখন অর্গানাইজেশন 118 করতে আসবা, এরকম বড় বড় গুলো যখন করতে আসবে তখন বারবার এগুলো দেখার কি আমাদের সময় আছে? না, আমাদের পরীক্ষাগুলো অল্প সময়। ঠিক এরকম ভাবে তখন হচ্ছে দেখবা কনফিউজ হবা, ভাই আমি কি 2p তে দিব না 3s, 3s এ, আচ্ছা আমি 5s এ দিব না 5f এ দিব না 6s এ দিব, 5s এ না 6s এ। তখন ভাববা এই জিনিসটা যে 5s/6, সরি 5f/6s, এই দুইটার মধ্যে আসলে কোনটা আগে ইলেকট্রন প্রবেশ করবে। চিত্র অনুযায়ী কি আসতেছে আগে, চিত্র অনুযায়ী আসতেছে হচ্ছে 6s আগে আসতেছে। এখন আমরা ক্যালকুলেশন করে দেখি এন প্লাস এল, এটা হচ্ছে কি এন এর মান, এটা হচ্ছে কি এল এর মান, তাই না? ছোট হাতের এল, সরি, এটা হচ্ছে এল এর মান। তাহলে এন এর মান কত 6, যোগ এল এর মান কত, এল এর মান কি বলছি আমি, এস পি ডি এফ,
এসপিডিএফ কি এস এর মান 0 1 2 3, আবার এস এর মান 2 মনে করুন। এস এর মান হচ্ছে 2 তখন মনে করবা যখন ইলেকট্রনের কথা আসতেছে। এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, আর এমনি এস এর উপশক্তি স্তর মান হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি না যে এল এর মান 0 ইকুয়াল কত 6? আমার হয় যে 6s সমান সমান 6। ঠিক আছে, এখন আমাদের 5f আসি। 5f সমান সমান n প্লাস l। n এর মান কত 5, l এর মান কত s p d f। 1000বার লেখা লাগবে আজকে এটা। 0 1 2 3, f এর মান কত 3, 5 আর 3 কত 8। তাহলে দেখা যাইতেছে কি যে আমাদের 5s বড় তার তুলনায় 6s এর তুলনায়। তো আমি এখানে লিখছি কি যে n প্লাস l এর মান কম, সেই অরবিটে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে এই দুটার মধ্যে n প্লাস l এর মান কম কোনটা? অবশ্যই 6 এর s এর, মানে এটা n প্লাস l এর মান হচ্ছে 6 আর এখানে n প্লাস l এর মান 8। আমার সেই তুলনায় আমাদের কি 6s এ আগে ইলেকট্রন আসতেছে। তাহলে দেখছো এই চিত্র দেখো 6 এ কিন্তু আগে 6x আছে, 6s আছে, পরে হচ্ছে এই যে এই পাশ থেকে যোগ করে পরে আবার 5s আসতেছে। আই হোপ তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আমাদের এই নীতিটা আমরা বুঝতে পারলাম। এটা হচ্ছে আসলে ইলেকট্রন বিন্যাসের নীতি। ব্যতিক্রম আছে, এটা আমাদের দরকার নেই আর। আমাদের কমপ্লিট, এটা শেষ, এটা শেষ। ব্যতিক্রমটা আমরা এক ধাপে শেষ করে ফেলবো। ব্যতিক্রম হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের হচ্ছে 24। ক্রোমিয়ামটা যদি আমরা একটু দেখি ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 10 12 12 হচ্ছে কত 18, তাই না? 18, 18 পর কত 3d। এখন 18, 18 পর আমার 24 লাগে কত আর 6 লাগে। এখন এখানে একটা প্রশ্ন যে আমি 3d তে ইচ্ছা করলে কিন্তু আমি 6টা দিতে পারি, পারি না? আমি ইচ্ছা করলে কিন্তু 3d তে 6টা দিতে পারি, কিন্তু দেখা লাগবে যে 3d তে আগে ইলেকট্রন প্রবেশ করবে না 4s এ। 4s এ সবসময় তো চিত্র আঁকা সম্ভব না, তাই আমি বলছিলাম যে একটা নীতি আছে। নীতিটা কি? নীতিটা হচ্ছে নীতিটা হচ্ছে n প্লাস l। তাহলে আমাদের n এর মান কত এখানে 3 প্লাস l এর মান কত s p d, s হচ্ছে 0 1 2 2 ইকুয়াল কত ইকুয়াল আমরা 5 5। তাহলে আমরা কার মান 5 পাই 3d 5। 4s ইকুয়াল টু n প্লাস l, n এর মান কত 4, l এর মান কত 0, s এর মান 0, 4। তাহলে আমাদের কি 4s এ ইলেকট্রন আসতেছে না? তাহলে আমাদের 4s এ যদি ইলেকট্রন দিই কয়টা হয় 2টা। তাহলে কয়টা হয় 10টা 16টা 17 18টা 19 20টা, 19 20টা। তাহলে আমার ইলেকট্রন আছে কয়টা 4টা। তাহলে আমি কিন্তু এখানে কিন্তু 4 দিতে পারি। তার মানে আমার n প্লাস l এর উপর ভিত্তি করে, এই n প্লাস l এর উপর ভিত্তি করে কিন্তু আমার 4s এ কিন্তু আগে ইলেকট্রন প্রবেশ করলো। কিন্তু এখানে একটা শর্ত আছে, এই শর্তটা হচ্ছে ব্যতিক্রম। শর্তটা কি যে ডি ও এফ এরা সুস্থিতি, অর্থাৎ তারা এই যে পরমাণুর মধ্যে যে একটা পরস্পরের সাথে একটা বন্ধন তৈরি করে, এই বন্ধনটা সুস্থিতি এবং টেকসই তখনই হয় যখন এই ডি আর এফ এর মান অর্ধেক বা সম্পূর্ণ থাকে, অর্ধেক বা সম্পূর্ণ। তাহলে ডি এর মান কত আমাদের আমাদের জানা যায় ডি হচ্ছে মোট 10 ইলেকট্রন ধারণ করতে পারে, এফ কত 14। আমি কিন্তু এর আগে দেখাইছি কিভাবে 10 কিভাবে 14। তোমরা যদি এখানে না বুঝো তোমরা একটু আগে ভিডিওটা মানে ভিডিওটা একটু পজ করে একটু পিছনের কি কি আমি বলছো এগুলো একটু শুনে আসবা। তাহলে এইখানে ডি হচ্ছে তার 9 ইলেকট্রন একদম 10-এ 10টাই রাখবে, 9 হচ্ছে
5, মানে অর্ধপূর্ণ থাকবে। এখানে না 14 থাকবে, এখানে না 7টা থাকবে। তাহলে এই ক্রোমিয়ামটা কি আমাদের আসলে সুস্থিতিশীল আছে? না, সুস্থিতিশীল এই জন্য নাই, কারণ এই যে আমাদের 3D আছে, 3D এর উপর 4, তাহলে 3D যদি 5 হয়ে যায় তার মানে এটা সুস্থিতিশীল। তাহলে 5 করার জন্য কি, তখন আমাদের ব্যতিক্রম ভাবে এই n+l, এই n+l এর শর্ত ভঙ্গ করে আমাদের এই যে 4s যে আগে ইলেকট্রন আসার কথা ছিল, ইলেকট্রন 4s একটা আসবে, আর একটা ইলেকট্রন এই 4-এর একের সাথে হয় 5। এখন দেখো তোমরা যে আমাদের ঠিকই কিন্তু ক্রোমিয়ামের 24টা হয়েছে ডি শক্তি স্তর, অর্থাৎ এই যে ডি উপশক্তি স্তর কিন্তু অর্ধপূর্ণ কিন্তু হয়েছে। আমার এটা কি সুস্থিতিশীল। এটা হচ্ছে ব্যতিক্রমে আসলে ব্যতিক্রম। তোমরা ফেরাসটা যদি একটু খেয়াল করো, ফেরাসটাও কিন্তু এরকম ব্যতিক্রম। হোমওয়ার্ক থাকবে তোমাদের ফেরাস। ঠিক আছে, আমরা ব্যতিক্রমটা বুঝতে পারছি। আশা করি তোমরা টোটালি বিষয়টা ভালো করে বুঝতেছো। তো আমি তো বললাম যে তোমাদের কোনোটা বুঝতে সমস্যা, তোমরা ভিডিওটা একটু আগে আবার একটু দেখে নিবা। ভিডিও পর্যায়ক্রমে যতবার তোমরা দেখতে থাকো ততবারই তোমরা নতুন নতুন কিছু বুঝতে পারবা, শিখতে পারবা। কলমে হেডটা পড়ে গেছিল, ঠিক আছে। আমাদের তাহলে ব্যতিক্রম শেষ। এখন পারমাণবিক ভর হচ্ছে যে প্রত্যেকটা মৌলর, আমাদের পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে, প্রত্যেকটা নির্দিষ্ট একটা পারমাণবিক সংখ্যা আছে, একটা ভর সংখ্যা আছে, একটা পারমাণবিক ভর সংখ্যা আছে। এখন আমরা পারমাণবিক ভর সংখ্যা আসলে কিভাবে বুঝবো? আসলে এটা কয়েকটা মৌল আমরা এইভাবে বুঝতে পারি যে অক্সিজেনের কত পারমাণবিক সংখ্যা কত, 8, তাহলে 8-এর ডবল কত, 16। তাহলে আমরা এখান থেকে পারমাণবিক সংখ্যা কিভাবে বুঝতে পারি? অক্সিজেনে 16 বুঝতে পারি। এইখানে আমাদের পারমাণবিক ভরটা আসলে ম্যাক্সিমাম একটু মুখস্থই করা লাগে, যে কিন্তু আমরা তো বাঙালি, আমাদের মাথায় তো অনেক টেকনিক আছে, টেকনিক্যাল বুদ্ধি আছে, যার কারণে আমরা টেকনিকের মাধ্যমে বের করতে পারি। যে তারপরে যদি আমরা মনে করি যে 1 থেকে 30-এর মধ্যে কোন একটা মৌল বিজোড় সংখ্যা আছে, পারমাণবিক সংখ্যা, যেরকম সোডিয়ামের কত, 11, তাহলে বিজোড় সংখ্যা হলে বিজোড়টাকে ডবল করে তার সাথে 1 যোগ করে দিবা। যেরকম 11 আছে, 11 দুগুণা কত, 11 দুগুণা 22, 22-এর সাথে 1 যোগ করলে কত হয়, 23। তার মানে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কত, 23। অক্সিজেনের কত, 8। 8 ডবল মানে জোর হইলে একদম ডবল করে দিবা। তারপরে যদি দেখো তোমরা এই নাইট্রোজেন, নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের 7। 7কে যদি তোমরা ডবল করো কত হয়, নাইট্রোজেনের 7। এটা কি সংখ্যা, কি সংখ্যা, পারমাণবিক সংখ্যা। তা পারমাণবিক সংখ্যা যদি আমরা পারমাণবিক ভর সংখ্যা চাই, পারমাণবিক ভর সরি পারমাণবিক ভর চাই, তাহলে 7 দুগুণা 14। আমার অঙ্ক করে দেখাও না, উত্তর হচ্ছে আমাদের এই 14টা। তার মানে আমরা জোড় সংখ্যাগুলোরে আমরা ডবল করব। আবার এখানে 7 দুগুণা 14 করলাম, আমাদের কিন্তু 14 করলাম, তার সাথে এর সাথে কি 1 যোগ করব না। মানে কয়েকটা স্পেসিফিক আছে যেগুলা আহ, আহ, জোড় থাকলে ডবল করলে হয়ে যায়, বিজোড় থাকলে ডবল করলে 1 যোগ করা লাগে। আবার ক্লোরিনে দেখা যায় হচ্ছে 17, 17 দুগুণা কত, 34, কিন্তু না 34 না, এখানে হচ্ছে 35.5, মানে 35.5। এখন আমরা যে ভর সংখ্যা পারমাণবিক ভর জানতে পারি, আপেক্ষিক ভর আমরা জানতে পারি। আসলে কি যে আপেক্ষিক ভর আমাদের লাস্ট যে বিষয়টা, আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর সমান সমান হচ্ছে একটি মৌলর বা একটি মৌলের পারো, কাল এটা দেখা যাচ্ছে না, আহ একটি মৌলের
আরো একটি মোলে পারমাণবিক ভর ভাগ অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা। ওকে, অ্যাভোগাড্রোর সংখ্যা আমি বলতে পারি আমি আপেক্ষিক হাইড্রোজেনের আপেক্ষিক ভর আমি বের করব। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাও এক আর পারমাণবিক ভরও এক। অ্যাভোগাড্রোর সংখ্যা সকল অণু, সকল পরমাণু এবং সকল আয়নের ক্ষেত্রে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.023 গুণন 10⁻23। তাইলে আমরা এখান থেকে ভাগ করি, 1/6.023 গুণন 10⁻23 পাই কি 1.66 গুণন 10⁻24, 1.66 গুণন 10⁻24। ওকে, আমরা তাহলে এই বিষয়টা বুঝতে পারি যে কিভাবে আসলে 1.10⁻24 হয়। যে আমরা যদি এইটার আমরা বলতে পারি ডিস্টার্ব, এইটার আমরা বলতে পারি 1 mho বা 1 ডাল্টন। এটা কিন্তু আমি তোমাদের এক্সট্রা নলেজের জন্য এটা বলছি, এটা তোমাদের স্কুল বা তোমাদের কোনো প্রাইভেট সেন্টারে এটা কিন্তু বলবে না। এটা হচ্ছে তোমাদের তোমরা এক্সট্রা অর্ডিনারি হও অন্যের থেকে, যার কারণে এটা তোমাদের বললাম। এখন সাপোজ তোমাদের বললো যে অক্সিজেনের আপেক্ষিক ভর কত, বা অক্সিজেনের অক্সিজেনের কত অ্যামো বা অক্সিজেন কত ডাল্টন বলতে পারে। যে একটা প্রশ্ন আসতে পারে, অক্সিজেন কত ডাল্টন। তাহলে আমরা আপেক্ষিক ভরের সূত্র জানি, আপেক্ষিক ভরের সূত্র জানি। একটি মৌলের পারমাণবিক ভর, তাহলে অক্সিজেন পারমাণবিক ভর কত, অবশ্যই 16। আর এখানে নিচে কত, অ্যাভোগাড্রোর সংখ্যা 1.6.023 গুণন 10⁻23। এখন আমি এইভাবে লিখতে পারি 6 গুণন 1/62023 গুণন 10⁻23। আমি কিন্তু বলতে পারি, নিঃসন্দেহে বলতে পারি। আমি 16টা পাশে রাখি, 16 আর অন যদি গুণ করি আমি কিন্তু আবার কিন্তু এইটাই পাই। তাহলে আমি বলতে পারি না যে এই যে একটা যদি আমি 6.023 গুণ 10⁻23 দিলে আমরা কত পাই, 1.66 গুণ 10⁻24 ইনভার্স 24। এটার সমান কি আমরা 1 mho বলতে পারি, 1 ডাল্টন বলতে পারি। তাহলে আমি এইটার সমান কি লিখলাম, 16 গুণন 1 mho। তাহলে কি 16 আর 1 গুণ করলে কি 16 mho। তোমরা যদি আবার এই উপরে যদি 16 দিয়ে এটা যদি ভাগ করো, ভাগ করে যে রেজাল্ট পাবো ওইটা যদি এমন ধরো, তা কিন্তু হয় না। এরকম ভাবে তোমরা বের করবা, এমতে রেজাল্ট তাহলে পাবা না। অঙ্ক হবে কিন্তু এমতে পারো, আমি তো বললাম এমতে রেজাল্ট বের করো। তো ডাল্টনে বলে, তাহলে এই যে এখানে কি 1 mho সমান সমান কি আবার 1 ডাল্টন। আমরা এখানে বলতে পারি না 16 mho সমান 16 ডাল্টন। আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের মোটামুটি কিন্তু সকল ধরনের টপিক শেষ। আমি আর 2 মিনিট একটা বিষয়ে কথা বলবো। যে তোমাদের প্রথমে বলছিলাম যে 2s2p অর্থাৎ 2s2p 2d। তোমরা তোমাদের নিকটবর্তী কাউকে জিজ্ঞেস করো আসলে ভাই 2d হয় না কিসের জন্য। আসলে 2d হয় না কিসের জন্য, যে এই 2 এর মান হচ্ছে n, এটা কি n এর মান, আর d কি উপশক্তি স্তর, উপশক্তি স্তর কি s p d f, এর মান কত 0 1 2 3।
ডির মান কত? ডির মানও 2 আসে, ডির মানও 2 আসে না? অর্থাৎ এল এর মান, এল এর মান এল সমান সমান নট ইকুয়াল এন, অর্থাৎ এল এর মান কখনো এল এর সমান হতে পারে না, এন আর এল এর মান কখনো সমান হতে পারে না। তাহলে আমি যদি 2d দিই তাহলে কি হয়, এল আর এন আর এল সমান হয়। আবার এই যে এন এর মান, এল এর মান, এল এর মান আবার 2 থেকে বৃহৎ হওয়া যাবে না। আবার ধরো কি যে এন এর মান এরকম থাকবে, এল এর মান, এটা কিন্তু কখনো সম্ভব না যে এল এর মান বেশি হলো, 3 হইলো, 4 হইলো, 5 হইলো, 5 হয় না, এই সর্বোচ্চ 3 পর্যন্তই আসে, এটা কিন্তু সম্ভব না। এরকমই থ্রি, 3D এই কারণেই হয় না, কারণ কি 3D, 3D তে 3 মান কত, এটা হচ্ছে এন এর মান, ডির মান কত, ডির মান কত 2, ও 3D তো হয় 3f, এফ এর মান কত 3। তাহলে দেখছো যে এই এল আর এই এন, এল আর এন সমান সমান হয়ে যায় না, কিন্তু কখনো কিন্তু সম্ভব না, কখনো কিন্তু তারা সম্ভব না। তাহলে আমি কিসের জন্য বলতে পারো যে ভাইয়া এই 1 এসি দিলা, 2s2p দিলা, কিসের জন্য? এটা আরেকটা ভাবে মনে রাখবা, আমি বলছিলাম উপশক্তি স্তরের সূত্র কি, উপশক্তি স্তরের সূত্র বলছিলাম এল হাত, এল সমান সমান 0 n মাইনাস 1, ঠিক আছে, আমি 0 দিছি, এর হচ্ছে মানে থেকে। তাহলে এস এর মান, ধর এস এর মান কত ছিল, এস এর এন এর মান কত ছিল, এস এর এন এর মান 1 ছিল, এটা 2 ছিল, এটা 3 ছিল, এটা 4 ছিল। তাহলে এন এর মান যদি আমি 1 বসাই, 1 না, ধরো এন এর মান আমি 2 বসালাম, 2, 2 বসাই, 2 মাইনাস 1 সমান সমান কত হয়, 0 থেকে এখানে 2 থেকে যদি একবার দিই কত, এন অক্স সরি, তো 2 থেকে যদি আমি একবার দিই থাকে তো 1 থাকে। তাহলে আমরা এখানে পাই কি 0, 1, 0 কার মান, এস এর মান, 1 কার মান, পির মান। তাহলে আমরা বলতে পারি যখন আমরা 2 ধরি, যখন আমরা 2 ধরি, অর্থাৎ n সমান 2 ধরি, n সমান 2 মানে কি পি, উপশক্তি স্তর পি। তাহলে আমরা যখন উপশক্তি স্তর পি ধরি, পির যখন এল এর মান মানে উপশক্তি স্তরের মান বের করি, তখন দেখা যায় পক্ষান্তর ভাবে আমাদের কিন্তু উপশক্তি স্তর মানে 2টা পাই। এবার তোমরা 3s স্টাইল করো, 3s এ দেখবা যে এই আরেকটা পাবা, 3s এ এখানে একটা 2 পাবা, তোমরা এখানে একটা 2 পাবা, 2 পাইলে এটা কি হয়, ডি হয়, তাহলে এসপিডি। তাহলে সেই জন্য কি 3s 3p 3d। 4s এর বেলা দেখবে এখানে একটা আরেকটা মান পাবা, 3 পাবা, 4s এর বেলা কত 3 পাবা, তাহলে সেই জন্য 4s 4p 4d 4f হয়। 5 এর বেলা এই পাবা, কিন্তু 6 এর বেলা এটা পাবা না, কিসের জন্য, 6 এর বেলায় দেখবা যে এন এর মান অর্থাৎ এই এল এর মান এন এর থেকে বৃহৎ হয়ে গেছে, যার কারণে কি তোমরা ওই 6 সিক্স সিক্স 6f নিতে পারবা না। এই আর কি তোমাদের মূল কনসেপ্ট, এগুলো হচ্ছে তোমাদের আসলে নাই, তারপর তোমরা যদি এক্সট্রা কিছু শিখতে পারো এখান থেকে, সেই সুবাদে তোমাদের আর কি এই বিষয়টা দেখানো হইলো। ইনশাল্লাহ তোমরা ভিডিওটা একটু আবার রিক্যাপ করে দেখবা, বা তোমরা একটুখানি বিষয়গুলো একটুখানি ভালোভাবে বোঝার চেষ্টা করবা, নিজেরা নিজেরা নোট তৈরি করবা, নিজেরা নিজেরা বইগুলা সলভ চেষ্টা করবা, বইয়ের এমসিকিউ, বইয়ের তোমার সিকিউ যেগুলো আছে ওইগুলো সলভ করার চেষ্টা করবা। দেখবা দিন শেষে টোটাল কনসেপ্ট তুমি শিখছো। আর 9 এর পড়াটাই কিন্তু তোমাদের মূল পড়া না, তোমরা এমন ভাবে শিখো, এমন ভাবে বুঝো, যারা তোমরা এসএসসি তে ভালো একটা ফরম্যাটে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো। এমন কনসেপ্ট যদি তোমরা 9-এ ক্লিয়ার করতে পারো, 10-এ তোমাদের জন্য অনেক সুবিধা। এমনি তোমাদের 9-এর বইয়ের অবস্থা একদম বাজে, এই অবস্থায় যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ার না করে যে 10-এ ওঠো, সবকিছু তোমাদের নতুন নতুন মনে হবে। আর 9-10 তো কিছুই না, ইন্টারমিডিয়েট উঠলে আসলে উঠলে আসলে বুঝতে পারবে পড়ার মানটা আসলে কতটা হাই। আমরা আসলে যা শিখি নাই কল্পনা, ওইগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট আসলে আমাদের দেখা লাগে। তাই ইনশাল্লাহ তোমরা ক্লাসটা কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাই দিও। ইনশাল্লাহ তোমার পাশে থাকো, আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর কিছু আরো ভিডিও সামনে নিয়ে আসার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।